আসসালামু আলাইকুম শিক্ষার্থীগণ, লেখাপড়া অনলাইন চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে আমরা আলোচনা করব গতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটি হচ্ছে তোমার পড়ন্ত বস্তু সূত্রাবলী। গতিবিদ্যা সম্পর্কে এটি হচ্ছে তোমাদের সপ্তম লেকচার ভিডিও। আমরা এর আগের লেকচার ভিডিওতে বেগ, সরণ, ত্বরণ বিভিন্ন ম্যাথ করেছিলাম, এগুলো দিয়ে মাত্রা এবং একক সম্পর্কেও জেনেছি এবং গতি সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। এখন এই চ্যাপ্টারে আমরা বলেছি কি, আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতির বিভিন্ন সূত্র এগুলো নিয়ে আলোচনা করব। এতদিন আমরা কি পড়েছিলাম? এতদিন আমরা একটি আনুভূমিক বরাবর গতিটি পড়েছিলাম, অর্থাৎ রাস্তা দিয়ে কোনো গাড়ি গেল অথবা রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে গেল, এরকম টাইপের বেগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা কিন্তু উপর থেকে কোনো কিছু নিচে পড়ে গেল এইসব বেগ নিয়ে আলোচনা করিনি। উপর থেকে যখন কোনো কিছুকে ছেড়ে দিবে তুমি, সেটি কি নিচের দিকে পড়া যাবে না? অটোমেটিক নিচের দিকে পড়া যাবে না? তাহলে কি সে যে পড়বে তার মধ্যে কি বেগ কাজ করবে, তার মধ্যে কি ত্বরণ কাজ করবে। ত্বরণ কীভাবে কাজ করে? ওই যে আমরা জানি ছোটোবেলা থেকে অভিকর্ষজ ত্বরণ ক্লাস 8 পড়ে এসেছি। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা একটা ত্বরণ সবসময় ফিক্সড থাকে, সেটি কি অভিকর্ষজ ত্বরণ। আপাতত একটু মাথায় রাখো। তাহলে কি একটি নির্দিষ্ট উচ্চতা সে অতিক্রম করবে, অর্থাৎ উপর থেকে নিচে একটি দূরত্ব অতিক্রম করবে। এই উপর থেকে নিচের দূরত্বকে আমরা কি বলি? উচ্চতা বলি। তো এই জিনিসগুলা মাথায় রাখো। এখন আমরা সূত্রগুলা দেখব। আগে গ্যালিলিও 3টি সূত্র আমরা দেখব, এরপরে হচ্ছে গতিবিদ্যার সাহায্যে এই সূত্রগুলো আমরা প্রতিপাদন করব। প্রতিপাদন না, আমরা দেখব, মিল করে দেখব। প্রতিপাদন তোমাদেরকে শিখিয়েছি, ওই সূত্রগুলোর সাথেই এই সূত্রগুলোর মিল রয়েছে। তো আমরা বলছি পড়ন্ত বস্তুর সূত্র। তো এখানে প্রথম সূত্র বলছে স্থির অবস্থা এবং বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এই জিনিসটি তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তোমরা সকলেই জানো যে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমার অভিকর্ষ যে ত্বরণটা, সেটা কখন আমার বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। একটা স্থির অবস্থা একই উচ্চতা থেকে বিনা বাধায়, সেখানে কোনো বাধা নেই, এমনকি সেখানে বায়ু নেই। বায়ু কিন্তু একটি বড় সড়ো বাধা দেয় কোনো স্থির অবস্থা থেকে যখন বস্তু নিচের দিকে পড়ে। বায়ু বাধা কিভাবে দেয়? ধরো তুমি একটি পাখির পালক এবং একটি লোহার টুকরো তুমি ছেড়ে দিলে একসাথে, কি হবে? পাখির পালকটি ভাসতে থাকবে আর লোহার টুকরোটি কি সোজা নিচের দিকে পড়া যাবে, আর পাখির পালকটি কি অনেকক্ষণ পর নিচে পড়বে। এর কারণটা হচ্ছে এই বাতাসটা পাখির পালকটিকে বাধা প্রদান করছিল, যে বাধাটি পাখির পালকটি উপেক্ষা করতে পারেনি, কিন্তু লোহার টুকরোটি উপেক্ষা করতে পেরেছে এবং আগে পড়ে গেছে। এই সকল বাধাকে আমরা ভিতরে আনবো না, এই সূত্রের ক্ষেত্রে আমরা কনসিডার করব না। একদম যে বাতাসের যে বাধাটা, এটাকে আমরা উপেক্ষা করব। এরকম যদি বিনা বাধা এবং স্থির অবস্থা থেকে দুটি বস্তু ছেড়ে দিই, পাখির পালক এবং একটি লোহার টুকরো যদি ছেড়ে দিই, বাতাসের কোনো বাধা নেই, যদি ছেড়ে দিই, দেখা যাবে পাখির পালক এবং লোহার টুকরোটি একই সময় নিচে পড়ছে। ব্যাপারটা অদ্ভুত শোনাচ্ছে না? তোমরা যদি ইউটিউবে সার্চ দাও, এগুলো কি, এটা হচ্ছে পড়ন্ত বস্তুর এই 3টি সূত্র হচ্ছে গ্যালিলিওর সূত্র। যদি তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখো যে গ্যালিলিওর ফার্স্ট ল প্রুফ, এটা লিখে যদি তোমরা সার্চ দাও, তাহলে তোমরা এই সূত্রের প্রমাণটা তোমরা পেয়ে যাবে, যেখানে দেখানো হয়েছে একটি রুম, সেটি একদম বায়ুশূন্য করা হয়েছে ভ্যাকুয়াম ক্লিনারের মাধ্যমে। বাতাস যা ছিল দূর করে ফেলেছে, এবং সেখানে একটি পালক, কতগুলো তুলো এবং একটি লোহার টুকরা একসাথে ছেড়ে দিয়েছে, দুটি একসাথে নিচে পড়েছে। তাহলে ওই সূত্রের উপর ডিপেন্ড করে বলতে পারি যে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। সমান সময় অর্থাৎ 3 সেকেন্ড পরে পালকটি যতটুকু পথ অতিক্রম করবে, যতটুকু উচ্চতা অতিক্রম করবে, লোহার টুকরোটি ততটুকু উচ্চতা অতিক্রম করবে। কিভাবে? স্থির অবস্থা ও বিনা বাধায় পড়ন্ত যে কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবেই।
এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র, এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর প্রথম সূত্র, সমান সময় সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্রটি বলছে স্থির অবস্থা ও বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আর তৃতীয় সূত্র, আচ্ছা দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করি, তার আগে আমরা একটু মার্ক করে নিই। দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করছি। স্থির অবস্থা, আবারও সে একই কথা, স্থির অবস্থা এবং বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ একটা বস্তু যখন পড়তে থাকবে বিনা বাধায়, এর বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে, যত সময় যাবে তত বেগটা বাড়বে। কার কারণে বলতে পারো তোমরা? খুবই সহজ একটি কোশ্চেন। বেগ বৃদ্ধির হার কি? ত্বরণ। তাহলে ত্বরণ কাজ করলে বেগটা বৃদ্ধি পাবে। আর নিচের দিকে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি ত্বরণ কাজ করে? অভিকর্ষজ ত্বরণ। এটা যখন কাজ করবে তাহলে স্থির অবস্থা এবং বিনা বাধা থেকে পরন্ত বস্তুগুলো, যে পরন্ত বস্তু বা যে বস্তুটি পড়তে থাকবে সেটি হচ্ছে সময়ের সাথে তার বেগটা বৃদ্ধি পেতে থাকবে, এবং সেই বেগটা কি হবে? সময়ের সমানুপাতিক। অর্থাৎ যদি প্রাপ্ত বেগ ভি হয়, প্রাপ্ত বেগকে আমরা যদি ভি দিয়ে প্রকাশ করি এবং যদি নির্দিষ্ট সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি ভি প্রপোর্শনাল টু টি। এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, ভি প্রপোর্শনাল টু টি। অর্থাৎ ভি বাড়লে, টাইম বাড়লে বেগ বাড়বে, যত টাইম বাড়বে ততই বেগ আমরা বাড়তে থাকবে। এরপরে বলছে হচ্ছে স্থির অবস্থা এবং বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময় বর্গের ব্যস্ত সমানুপাতিক। দূরত্ব কি? 1 সেকেন্ডে যে দূরত্ব যাবে, 2 সেকেন্ডে কি হবে? বেগটা বেড়ে যাবে, তাহলে আরও বেশি পথ অতিক্রম করবে। 3 সেকেন্ডের ক্ষেত্রে বেগটা আরও বেড়ে যাবে, আরও বেশি পথ অতিক্রম করবে। বেগটা বৃদ্ধি করতে থাকলে কি সময়ের সাথে কি দূরত্বটা বাড়তে থাকবে না? উচ্চতাটা কি বাড়তে থাকবে না? সেখান থেকে তৃতীয় সূত্র বলেছে যে স্থির অবস্থা ও বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ সময় যে হারে বাড়বে দূরত্ব বা উচ্চতা তার বর্গের সমানুপাতিক হারে বাড়বে। অর্থাৎ যদি যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমি বলছি উচ্চতা, সেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম। উপর থেকে নিচে এতদিন জানলাম দূরত্ব ডি, বাট উপর থেকে নিচের ক্ষেত্রে কি হয়? উচ্চতা, উচ্চতার ইংলিশ কি? হাইট। সেজন্য সেখান থেকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি। সময়ের বর্গের সমানুপাতিক, নির্দিষ্ট সময় কি? টি, নির্দিষ্ট সময়। তার মানে বলতে পারি এইচ প্রপোর্শনাল টু টি স্কয়ার। সময় যত বাড়বে তার বর্গের অনুযায়ী হচ্ছে আমার উচ্চতাটা বাড়তে থাকবে। এই 3টি সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথমে কি? বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। তারপর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক, এবং হচ্ছে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত যে উচ্চতা তা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। আশা করছি 3টি সূত্র তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এগুলো থেকে খ মার্কসের কোশ্চেন প্রচুর পরিমাণে আসে, অথবা তোমাদের কাছে স্পেসিফিকভাবে বলে দিতে পারে যে গ্যালিলিওর দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র অথবা তৃতীয় সূত্র যে কোনো একটি বলে দিতে পারে, সেটি সংজ্ঞা হিসেবে আসতে পারে তোমাদের সামনে। আশা করছি সংজ্ঞাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি হচ্ছে আমি পরন্ত বস্তুর সূত্রাবলীতে আসি। আমি পরন্ত বস্তুর সূত্রাবলীতে আসি আমি, আর যেগুলো হচ্ছে কাইন্ড অফ আমরা এতদিন যে সূত্রগুলো পড়ে আসছে তার সেরকম। পরন্ত বস্তু কখনো কি মানে বিনা বাধায় মুক্তভাবে যে পরন্ত বস্তু বা উপর থেকে নিক্ষেপিত কোনো বস্তু, এর মধ্যে কি কখনো সমবেগ কাজ করতে পারে? সমবেগ পারে না, কারণ এখানে অলওয়েজ একটা ত্বরণ কাজ করতে থাকবে। উপর থেকে নিচ থেকে উপরে গেলে ত্বরণটি নিচের দিকে কাজ করবে, অর্থাৎ বেগটা বরাবর কমতে থাকবে। অর্থাৎ নিচ থেকে যখন কোনো বস্তুকে তুমি উপরে ছড়ে মারবে তার মধ্যে মন্দন কাজ করতে থাকবে। আবার উপর থেকে নিচ থেকে যখন তুমি স্থির অবস্থা থেকে ছেড়ে দিবা তার মধ্যে ত্বরণ কাজ করতে থাকবে। যেহেতু স্থির অবস্থায় থাকলে কি একটা নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় তুমি রেখে দিয়েছো, এর মধ্যে বেগ কত? 0। তুমি ছেড়ে দিলা, অভিকর্ষ ত্বরণের কারণে এর বেগটা বৃদ্ধি পাবে। আবার এখানে কত? এখানে আমি ছেড়ে দিলে নিচে পড়ে যাবে। যদি আমি উপরে উঠাতে চাই তাহলে কি
একটা নির্দিষ্ট বেগে আমি মারতে হবে, নির্দিষ্ট বেগে মারলে এটি উপরে উঠবে এক সময়। অর্থাৎ ধরো এখান থেকে আমি কোনো একটা বস্তুকে উপর দিকে মেরে দিলাম, এটি উপর দিকে উঠবে এক সময়, উপর উঠে সেটি কী করবে আবার নিচের দিকে পড়ে যাবে। এখানে তুমি ধরো এটি নির্দিষ্ট বেগে মেরেছো, একদম যখন উপরে উচ্চতায় উঠবে তখন এর বেগ শূন্য হয়ে যাবে। অর্থাৎ ধরো তুমি কোনো বস্তুকে ইউ একটা আদি বেগ 48 মিটার পার সেকেন্ড বেগে ধরো নিক্ষেপ করলে, নিচের দিকে কি কাজ করবে? অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। এই ত্বরণটা এই বেগের মধ্যে মন্দন ঘটাতে থাকবে, মন্দন ঘটাতে ঘটাতে এই বেগটা হ্রাস পেতে পেতে এই সর্বোচ্চ উচ্চতায় বেগটা 0 হয়ে যাবে। ভি মানে এখানে যদি আমরা শেষ বেগ ধরি, এখানে হচ্ছে ভিটা 0 হয়ে যাবে। 0 হওয়ার পরে সে আর উপরে উঠতে পারবে না, সে হচ্ছে আবার নিচে পড়বে। নিচে পড়ানো শুরু করলে আবার এখান থেকে যখন নিচে আসবে তখন দেখা যাবে একদম লাস্ট মোমেন্টে আবার এই বেগটা একদম এই পয়েন্টে বেগটা হচ্ছে 48 আবার পাওয়া যাবে। এই বেগটা আবার 48 পাওয়া যাবে। অর্থাৎ যে বেগে তুমি ছুটে বেরোচ্ছ আবার সেই বিন্দুতে আসার পরে সেই বেগটাই আমি পাবো। আরেকটা ব্যাপার হচ্ছে, একটা বস্তু এবার উঠে পড়ে গেল, তো ধরো বস্তুটা উঠতে টি পরিমাণ সময় নিল, উপরে উঠতে টি পরিমাণ সময় নিল, উপর থেকে আবার নিচে পড়তে সেম, এই ভূমিতে পড়তে আবার সেম টি পরিমাণ সময় লাগবে। তাহলে এখান থেকে যে বস্তুটা পড়লো এটাকে বলতে পারি হচ্ছে বিচরণকাল বলা যায়। অর্থাৎ কতক্ষণ উপরে বিচরণ করছিল বা কতক্ষণ বায়ুতে সে ভেসেছিল, শূন্যে ভেসেছিল, উপর থেকে নিচে পড়তে কতক্ষণ টাইম লেগেছিল, এটাও বলতে পারি আমরা, যে কোনো কিছু বলতে পারি। তাহলে উপর থেকে নিচে পড়তে সম্পূর্ণ কত সময় লাগবে? টি প্লাস টি, এখানে টিটাকে এভাবে লিখলাম, টি প্লাস টি ইকুয়াল টু হচ্ছে 2t। এখানে টি সময় উপরে উঠবে আবার টি সময় নিচে নামবে। তাহলে একটা বস্তুকে যখন তুমি উপর দিকে ছেড়ে মারবে, এটি উপরে উঠতে যদি টি সময় নেয় তাহলে নিচে পড়তে সময় নেবে হচ্ছে 2t সময়, নিচে পড়তে আরেকটা টি সময় লাগবে, তাহলে টোটাল সময় লাগবে হচ্ছে 2t। আশা করছি বুঝতে পেরেছ। এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের কাছে আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার আমি সূত্রগুলো অ্যাপ্লাই করব। আগে বলেছি আমাদের সমবেগটা কাজ করে না, বা ত্বরণের যেসব সূত্র জানি সেগুলো থেকে অ্যাপ্লাই করব। আমি প্রথমে বলছি হচ্ছে উপর থেকে ছেড়ে দেয়ার ক্ষেত্রে, উপর থেকে ছেড়ে দিব। তোমাদের বই কিন্তু এভাবে গুছানো নেই, আমি হচ্ছে গুছিয়ে দিচ্ছি। অনেক সময় তোমরা সূত্র ভুল করে ফেলো। উপর থেকে ছেড়ে যখন ফেলে দিবে তুমি কোনো বস্তুকে স্থির অবস্থা থেকে, স্থির অবস্থায় যখন বস্তুকে ফেলে দিবে তার মধ্যে কি কাজ করবে? অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তুমি ছেড়ে দিলে কি বেগটা নিচের দিকে হবে, বেগটাকে আস্তে আস্তে বাড়তে থাকবে। তখন কি ত্বরণটা কি হবে? ত্বরণই হবে, মানে হচ্ছে প্লাস হবে, প্লাস ত্বরণ। ত্বরণ বলতে হচ্ছে পজিটিভটা বোঝাচ্ছে। তাহলে সেখানে হচ্ছে আমি যখন সূত্রগুলো অ্যাপ্লাই করব, এখানে আদি বেগ থাকবে ইউ। ধর আমি এখানে বিভিন্ন সূত্রগুলো লিখলাম। আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, মানে আমরা হচ্ছে এটি জানতাম। এখানে অভিকর্ষ ত্বরণ, এই ত্বরণটা হয়ে যাবে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এ থেকে আমরা বলছি হচ্ছে জি, আর সরণটা হয়ে যাবে হচ্ছে উচ্চতা, এস থেকে আমরা বলছি হচ্ছে এইচ, অর্থাৎ এস হয়ে যাবে এইচ, এ হয়ে যাবে জি। এখানে দেখো ইউ প্লাস জিটি করেছি, অভিকর্ষ ত্বরণ উপর থেকে নিচে পড়ার টাইমে পজিটিভ। আমার বেগটাও কি, বেগটা নিচের দিকে ক্রিয়া করছে, অভিকর্ষ ত্বরণও নিচের দিকে ক্রিয়া করছে। আমি যদি বলি উপর থেকে নিচের দিকে ফেলে যদি যাই তাহলে হচ্ছে বেগটাও নিচের দিকে কাজ করে, জিও নিচের দিকেই কাজ করে। দুইটা যেহেতু সেম দিকে কাজ করে তাহলে হচ্ছে আমি দুইটা চিহ্ন সেম ধরবো। ধরো আমি ভিকে পজিটিভ ধরলাম, তাহলে আমি হচ্ছে জিকে ওখানে পজিটিভ ধরবো। এখানে কি ভি পজিটিভ না, প্লাস ভি, তাহলে এখানে কি প্লাস জিটি ধরলাম আমি। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। অর্থাৎ এখানে ত্বরণটা আমাদের কাজ করবে, এখানে কোনো বন্ধন হবে না, উপর থেকে নিচে পড়ার সময় কোনো বন্ধন হবে না। একইভাবে আমরা কি বলতে পারি? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আমরা কি জানি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস এর জায়গায় এইচ,
এর জায়গায় জি বসিয়েছি, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু একটি নির্দিষ্ট সময়ে এই এইচ উচ্চতা যদি অতিক্রম করে তখন হচ্ছে কি হবে, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আরেকটি সূত্র আমরা বলতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আমরা কি জানতাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এর জায়গায় জি, এস এর জায়গায় এইচ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে আমরা হচ্ছে কি বলছি, ভি এর দিকেও কি আমাদের নিচের দিকে, জি এর দিকে হচ্ছে নিচের দিকে, তাই হচ্ছে ভি এবং জি দুটি একই চিহ্নই আমরা দুটি একই চিহ্ন দ্বারা হচ্ছে প্রকাশ করব। এখন এখানে কিছু ব্যাপার আছে, ব্যাপারগুলো আসলে কি? তুমি স্থির অবস্থা থেকে যখন ছেড়ে দিবে কোনো একটি বস্তুকে, বলছি কি উপর থেকে আমরা নিচে ফেলবো, স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে, স্থির অবস্থায় থাকলে, স্থির অবস্থা থেকে যখন ছাড়বে তখন হচ্ছে কি হবে, তোমার ইউ কত হবে, 0 হবে না, 0 মিটার পার সেকেন্ড হবে না। স্থির অবস্থা থেকে ছেড়ে দিচ্ছ, ইউ 0, তাহলে কি এই মানটা তুমি জানো। আবার জি এর ভ্যালু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা সম্পর্কে কোনো কনফিউশন আছে? তোমরা এটা পড়ে এসেছো। তাইলে দেখো, এর আগে যে আমরা সূত্রগুলো পড়লাম, তিনটি সূত্র যে আমরা দেখলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তারপর হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে আমাদের কি কি মান জানা আছে? ইউ আর জি মানটা জানা আছে না? অর্থাৎ তুমি যখন অঙ্ক করা শুরু করবে, তোমাকে হয়তো যে কোনো একটি ভ্যালু দিতে পারে, বাকিগুলো তোমাকে দিবে না। ইউ দেওয়া থাকবে না, তোমাকে জিও দেওয়া থাকবে না, তুমি এগুলো জানো। এই স্থির অবস্থা থেকে শুরু করলেই কোনো বস্তুর আদি বেগ, আদিতে কোনো বেগ ছিল না, পরে তো বেগ হয়েছে, ছেড়ে দেওয়ার পর বেগ হয়েছে। আদি বেগ সবসময় 0 হয়েছে, আদি বেগ সবসময় 0 থাকবে স্থির অবস্থা থেকে। আর যদি বলে যায় যে স্থির অবস্থা না, বস্তুটি ছিল এখানে, ওর মধ্যে ওকে আমি ছুঁড়ে মেরেছি, মানে আমি নিজে একটা বেগ দিয়ে মেরেছি, ওকে জাস্ট ছেড়ে দিইনি, আমি ওকে উপর থেকেই 40 মিটার পার সেকেন্ড বেগে আমি ছুঁড়ে মেরেছি, তখন হচ্ছে আদি বেগ, ওই যে বেগে ছুঁড়ে মারবো সেই বেগটা আমাদের বসাতে হবে। যদি এটি বলে না দেয়, তখন অলওয়েজ স্থির অবস্থা থেকে বস্তুর আদি বেগ 0 ধরতে হবে আমাদের। আর জি এর ভ্যালু তো অলওয়েজ 9.8, এটা তো আমাদের জানা আছে, এটা অলওয়েজ আমাদের জানা আছে। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। তাহলে যদি আমরা আচ্ছা, ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের জিনিসগুলো আবার দেখাবো আমি। এবার আমরা বলি হচ্ছে উপর থেকে নিচে, নিচ থেকে উপর দিকে ছুঁড়ে মারবে। অর্থাৎ কোনো বস্তুকে উপর থেকে তুমি নিক্ষেপ করলে, এটি হচ্ছে এখানে এসে পৌঁছালো। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচ থেকে উপরে মারবে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, তুমি কোনো বস্তুকে উপরে যখন ছুঁড়ে মারবে, ওই ছুঁড়ে মারলে কি এটা একটি বিন্দুতে যে থেমে যাবে, আবার নিচে পড়া শুরু করবে। এখন তুমি ধরো এইটুকুকে তুমি স্থির করে ফেলো, উপর থেকে ছুঁড়ে মেরেছ, এটি এখানে এসে থেমে গেছে, অর্থাৎ যে নিচে পড়বে সেইটুকু আপাতত কনসিডার করছে না, উপর থেকে কোনো বস্তু, নিচ থেকে কোনো বস্তু উপরে উঠেছে। এখন কোনো বস্তুকে উপরে উঠানোর জন্য তোমার কি বেগ অ্যাপ্লাই করতে হবে না, নাহলে কি এটি উপরে উঠবে? কখনো ছেড়ে দিলে তো নিচেই পড়া যাবে, একটা বেগ অ্যাপ্লাই করলে তো সেটা উপরে উঠবে। তাহলে কি এখানে আমার আদি বেগ কি কখনো 0 হওয়া পসিবল? আদি বেগ কখনো এখানে 0 হবে না। এখন এখানে কি হয় আসলে, সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করব? যখন ছুঁড়ে মারি এক পর্যায়ে যে কি বেগটা কমতে কমতে 0 হয়ে যাবে। তাইলে কি বেগ কেন কমে? বেগ হচ্ছে মন্দনের কারণে কমে। তাহলে এখানে যে অভিকর্ষ ত্বরণ, সেটা হচ্ছে মন্দন হিসেবে কাজ করবে, অর্থাৎ জিটা হয়ে যাবে হচ্ছে -জি, যেটা -জি হয়ে যাবে। সূত্রগুলো সেই মাইনাস হিসেবে আমাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে অভিকর্ষ ত্বরণের কারণে এখানে মন্দন ঘটছে, যে মন্দনের মানও হচ্ছে 9.8।
যদি আমরা এখন সূত্রগুলো দেখি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস বা মাইনাস আমরা এখনো বসালাম না, ইউ জিটি বসালাম, ইউ জিটি বসালাম। নর্মাল সূত্র কি? ইউ প্লাস জিটি। এখানে আমরা কি বলছি? মন্দন ঘটছে। মন্দন মানে কি? মাইনাস জি। তাহলে এখানে প্লাস আর মাইনাস, সূত্রের প্লাস, জি এর মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস বসে যাবে। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা আমরা কি লিখতে পারবো? ইউ মাইনাস জিটি। একটি যদি ছোট্ট জিনিস দিয়ে বোঝাও তুমি, ভি, তুমি এখানে তোমার বেগটা তোমার কোন বরাবর কাজ করছে? উপরের দিকে। বেগটা উপর দিকে কাজ করছে। আবার ত্বরণ কোন জায়গায়? জি কোন দিকে, কোথায় ক্রিয়া করে? জি হচ্ছে নিচের দিকে ক্রিয়া করে। তাহলে দেখছে ভি আর জি এর দিক পরস্পর বিপরীত। তুমি যদি ভিকে এখানে পজিটিভ ধরো, তোমাকে জিকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে এখানে। তাহলে এই সূত্রটা বলতে পারি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এরকম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেখানে আমরা জি দেখবো সেখানে হচ্ছে আমরা মাইনাস বসায় ফেলবো। সূত্র যেখানে প্লাস ছিল জি এর পাশে, সেখানে আমরা মাইনাস বসায় ফেলবো। যদি দেখি এইচ ইকুয়াল টু ইউটি ইউটি হাফ জিটি স্কোয়ার। এখানে কি জি আমি কি বলেছি? ঋণাত্মক। সূত্রে কি? প্লাস জিটি স্কোয়ার। তাহলে জি বলছি কি? জি যেহেতু ঋণাত্মক, তাহলে এখানে কি বসাবো? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার আমরা ইউজ করব। তাহলে আবার কি বসে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আমরা সূত্র জানি। আবার কি জি এসেছে, তো জি এর জায়গায় কি বসাবো? প্লাস 2gh। তাহলে এখানে জি কি? মাইনাস জি বলেছিলাম তো মন্দন। তাহলে সূত্র হয়ে যাবে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেখানে আমরা জি দেখছি সেখানে মাইনাস বসাচ্ছি। আবার পরন্ত বস্তুর ক্ষেত্রে এই যে এখানে কি ইউ প্লাস জিটি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস 2gh। পরন্ত বস্তুর ক্ষেত্রে জিনিসটা হয়ে যায় ত্বরণ, তাই হচ্ছে আমরা প্লাস বসিয়েছিলাম। আর এখানে হয়েছে জিনিসটা মন্দন, তাই হচ্ছে আমরা এখানে মাইনাস বসিয়েছি। আবার সে আগের যে টপিকটা তোমাকে বলেছিলাম যে জি এর ভ্যালু সবসময় 9.8, জি এর ভ্যালু সবসময় 9.8 তুমি জানো। জি এর ভ্যালু সবসময় 9.8 তুমি জানো। তুমি সূত্রগুলোতে জাস্ট জি এর ভ্যালুটা 9.8 বসাবে, মাইনাসের মতো সে কাজ করে নেবে। আবার হচ্ছে যেহেতু এখন বলছি নিক্ষিপ্ত বস্তু, মানে নিচ থেকে উপর উঠবে, নিচ থেকে উপর উঠলে বস্তুটি কি এভাবে পড়া যায় না? তাহলে এই পয়েন্টে আসার পর কি বস্তুটা উঠবে না। তাহলে এখান থেকে যদি তুমি ইউ বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করো, এখানে এসে যদি তোমার ভি বেগ হয়, তাহলে বস্তুটা এখানে এসে থেমে যাবে। তাহলে কত? শেষ বেগ কত হবে? 0 হয়ে যাবে। শেষ বেগ কত? এখানে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার 0 থেকে সে রওনা দিয়ে আবার এখানে দেখা যাবে ইউ বেগেই সে পড়েছে, যে বেগে তুমি ছুড়ে মেরেছ সে বেগে এসে সে পড়বে। জাস্ট এই অর্ধেক পোর্শনটা যদি আমরা চিন্তা করি, ইউ বেগে ছুড়ে মেরেছ, একদম উপরে আসার পরে সর্বোচ্চ উচ্চতায়, এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। জিনিসটা হচ্ছে এজ, এই জিনিসটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। এই উচ্চতায় এসে বেগটা হয়ে যাবে হচ্ছে 0। তাহলে তুমি কি দেখছো? তুমি পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ 0 জি 9.8, আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ভি 0 জি 9.8। এখান থেকে যত উপর থেকে উঠতে টি সময় লেগেছে, তাহলে টোটাল পড়তে কত সময় লাগবে? 2t সময়। তোমাদেরকে বলেছি ম্যাথ করতে গেলে জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার হবে। আশা করছি তোমরা সূত্রগুলা বুঝতে পেরেছ, সূত্রগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো আমরা হচ্ছে কিছু ম্যাথ করি, ছোট ছোট কিছু ম্যাথ করি। প্রথমে এই ম্যাথটি আমরা করি। 200 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হলো, এটি কত সময় পর নিচে এসে পড়বে? এটা হচ্ছে কত সময় পর, মানে কত সময় পরে, পবিন্দু র হবে এখানে, নিচে এসে পড়বে। জাস্ট উচ্চতা দেওয়া আছে 200 মিটার, 200 মিটার উপরে ছিল, কত সময় পর নিচে এসে পৌঁছাবে, মানে হচ্ছে আমার টিটা জানতে হবে। চলো শুরু করি। তাহলে আমাদের কি দেওয়া ছিল? 200 মিটার উপরে, মানে 200 মিটার উপরে মানে হচ্ছে
এইচ দেওয়া ছিল 200 মিটার, বের করতে হবে কি টি ইকুয়াল টু 1। এখন আমরা সূত্র কি জানি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। প্লাসটা বলেছি উপর থেকে স্থির অবস্থা থেকে নিচের দিকে পড়তেছে, উপর থেকে নিচে পড়তেছে, তাই হচ্ছে প্লাস হবে। এখন দেখো জাস্ট এইচ দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই, আর কিচ্ছুই দেওয়া নাই। বাকি জিনিসগুলো কি আমরা জানি না। স্থির অবস্থা থেকে কখনো যদি কোনো বস্তু নিচের দিকে পড়ে তখন তার আদি বেগ ইউ হয় হচ্ছে 0, আর ত্বরণ তো সবসময় সেম থাকে, ত্বরণ হচ্ছে 9.8 কাজ করতে থাকবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি হাফ জিটি স্কোয়ারের ক্ষেত্রে, এখানে ইউ কত, ইউ হচ্ছে 0 ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর এইচ কত দেওয়া আছে এখানে, আচ্ছা এইচ এখনো বসালাম না, এইচের জায়গায় রেখে দিলাম আমরা। তাহলে 0 ইন্টু টি মানে কত, 0 হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়াল টু কি থাকবে, শুধু হাফ জিটি স্কোয়ার থাকবে, শুধু হাফ জিটি স্কোয়ার থাকবে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, আমাদের এইচ দেওয়া ছিল হচ্ছে 200, বা 200 ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমাদের কি জানতে হবে, টি জানতে হবে। তাহলে সব কিছু এই পাশে নিয়ে আসি, তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী আসে আমাদের, টি স্কোয়ার ইকুয়াল টু আসে হচ্ছে 2 ইন্টু 200 ডিভাইড বাই হচ্ছে 9.8। তাহলে পার টি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাই, টি স্কোয়ার ইকুয়াল টু পাই, আমরা একটু হিসাব করে আসি ছোট্ট। টু ইন্টু 200 ডিভাইডেড বাই 9.8, এখানে পাই হচ্ছে 40.81। এখন যদি আমরা এটাকে রুট করি, টি মানে কত, টি ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, তাহলে টি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে রুট ওভার 40.81। তো আমরা এটা ভ্যালুটা বের করি, চলো। মানে এখানে 6.38 সেকেন্ড পেয়েছি আমরা, অর্থাৎ 200 মিটার উপর থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে এটি 6.38 সেকেন্ডের নিচে এসে পড়বে। আশা করছি তোমাদের এই ম্যাথটি ক্লিয়ার হয়েছে, এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছ। এবার আরেকটি ছোট্ট একটি ম্যাথ আমরা দেখি, যেটি হচ্ছে আমি তোমাদের বলে দিব কীভাবে করতে হবে, আমি তোমাদের করে দিব না, তোমরা নিজেরাই করবে সেটি। 100 মিটার উপর থেকে স্থির অবস্থা থাকা কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হলো, এটি কত বেগে মাটিতে আছড়ে পড়বে। আবারও সেই বেগ দেওয়া, আমাদের উচ্চতা দেওয়া আছে 100 মিটার, এটি কত বেগে মাটিতে এসে পড়বে। তাহলে আমাদের কি বের করতে হবে, ভি বের করতে হবে। অর্থাৎ এখানে আমাদের কি জানতে চেয়েছে, এখানে আমাদের ভি জানতে চেয়েছে। কি দেওয়া আছে আমাদের, এইচ ইকুয়াল টু 100 দেওয়া আছে, এইচ ইকুয়াল 100 মিটার দেওয়া আছে। তাহলে স্থির অবস্থা থেকে পড়ছে, তাহলে আমরা সূত্রে কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, না এই সূত্র অ্যাপ্লিকেবল হবে না আসলে, আমরা দেখছি এখানে v square is equal to u square plus 2gh। এখানে দেখো স্থির অবস্থা মানে কি, আদি বেগ 0,
এইচ দেওয়া আছে 100 মিটার, জি এর ভ্যালু তোমরা জানো 9.8, ভি এর ভ্যালুটা বের করে ফেলবে। আশা করি অঙ্কটা তোমরা পারবে, ঠিক আছে? অঙ্কটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি পরের অঙ্কে যাই, পরের অঙ্ক বলেছে আমাদের মাটি থেকে খাড়া উপর দিকে কোনো বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরে ছুঁড়ে মারা হলো, এটি কত সময় পর মাটিতে আছড়ে পড়বে? আগে আমরা দেখব সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগে, সেই সময়কে আমরা 2 দিয়ে গুণ করে দিব, তাহলে আমরা মাটিতে আছড়ে পড়বো কত সময় পর সেটা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই করতে ফেলতে পারবে আশা করি। আমরা আবার কোশ্চেনটা একটু দেখি। কোশ্চেনটা বলেছে মাটি থেকে খাড়া উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে ছুঁড়ে মারা হয়েছে। জাস্ট আমাদের ইউ 40 দেওয়া আছে, তো আমাদের কি দেওয়া আছে? ইউ ইজ ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড। আমাদের জানতে হবে যে কত সময় পর এটি মাটিতে আছড়ে পড়বে, তাহলে উপরে উঠতে কত টাইম লাগে সেটা বের করবো আমরা। জাস্ট আমরা তাহলে হচ্ছে টি বের করবো, উপরে উঠতে আগে কত টাইম লাগে সেটা দেখবো আমরা, সর্বোচ্চ উচ্চতা উঠতে কত টাইম লাগে। তো আমরা সূত্র জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচ থেকে উপরে উঠতে, সূত্র কি জানি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ইউ মাইনাস জিটি, ইউ মাইনাস জিটি। আচ্ছা, এখানে স্কোয়ার দিয়ে দিয়েছি বলে, এখানে ভি কত? সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগ কত হয়ে যায় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে? ভি 0, আর কিছু কিন্তু দেওয়া নেই। আমরা জানি কি ভি এখানে কত? 0। সর্বোচ্চ উচ্চতায় উঠলে কি বেগটা ভি 0 হয়ে যায়। আবার জি কত? যেটা হলো আমরা জানি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 0 ইকুয়াল টু ইউ, ইউর ভ্যালু কত এখানে? 40 মাইনাস 9.8 ইন্টু টি বলতে পারি, 9.8 ইন্টু টি বলতে পারি। তাহলে আমরা বলতে পারি বা 9.8 টি ইকুয়াল টু কত? 40 আমরা বলতে পারি। তাহলে এটা আমাদের টি ইকুয়াল টু কত আসবে? 40 ডিভাইডেড বাই 9.8। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করে পাই 40 divided by 9.8, 4.08 সেকেন্ড। এটা আমরা কি পেয়েছি? সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়টা পেয়েছি আমরা, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়টি পেয়েছি। তাহলে হচ্ছে মাটিতে আছড়ে পড়তে সময় লাগবে কত? মাটিতে পরে 4.08 সেকেন্ড এসে মাটিতে এসে পড়বে, উঠতে 4.08 সময় লেগেছে, আবার নামতে 4.08 সময় লাগবে। তাহলে টোটাল সময় কত মাটিতে পড়বে? ইকুয়াল টু 2 ইন্টু 4.08 সেকেন্ডে, অর্থাৎ 8.16 সেকেন্ডে। অর্থাৎ উপর নিচ থেকে যখন ছুঁড়ে মারবে এটা নিচে পড়তে একদম পুরো টোটাল বিচরণ কাল হচ্ছে তার 8.16 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা ম্যাথ 3টি বুঝতে পেরেছো, ম্যাথ 3 তোমরা খাতায় তুলে নিবে। কোশ্চেন যেখানে তোমরা পাবে সেখানে হচ্ছে ভিডিওটা পজ করে কোশ্চেনগুলো তুলে নিবে, তাহলে তোমাদের জন্য জিনিসটা সুবিধা হবে। আজকে এই পর্যন্তই। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরের লেকচারে।